2016 হাভানা, কিউবা। শহরের এক অভিজাত এলাকা, নিস্তব্ধ রাত। আমেরিকার এক কূটনীতিক তার বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন। হঠাৎ তিনি এক অদ্ভুত অনুভূতি টের পেলেন। কোনো শব্দ নেই, কোনো বিস্ফোরণ নেই, কিন্তু তার মনে হলো এক অদৃশ্য শক্তির ঢেউ তার মাথার ভেতর আছড়ে পড়ছে। তিনি শুনতে পেলেন এক তীক্ষ্ণ ঝিঝি পোকার মতো আওয়াজ, কিন্তু সেই শব্দ বাইরে থেকে আসছে না, আসছে মগজের ভেতর থেকে। মুহূর্তের মধ্যে তার মাথা ঘুরতে শুরু করলো, নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো, বমি বমি ভাব, আর সেই সাথে এক অসহ্য চাপ, যেন কেউ তার খুলিটা দুই পাশ থেকে চেপে ধরেছে। তিনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলেন। অদ্ভুত ব্যাপার, ঘর থেকে বেরোতেই সব শান্ত, আবার ভেতরে ঢুকলেই সেই নরক যন্ত্রণা। তিনি একা নন। পরবর্তী কয়েক মাসে কিউবায় অবস্থিত আমেরিকান এবং কানাডিয়ান দূতাবাসের ডজন ডজন কর্মী ঠিক একই উপসর্গের শিকার হলেন। কারো স্মৃতিশক্তি চলে গেল, কেউ বা আংশিক বধির হয়ে গেলেন। ডাক্তাররা তাদের মস্তিষ্কের স্ক্যান বা এমআরআই করে চমকে উঠলেন। রিপোর্ট বলছে তাদের মস্তিষ্কে আঘাত লেগেছে, ঠিক যেমনটা গাড়ি দুর্ঘটনা বা বোমা বিস্ফোরণের পর হয়। কিন্তু তাদের কেউ স্পর্শও করেনি। তাহলে এটা কি কোনো নতুন ধরনের জীবাণু, নাকি স্নায়ুযুদ্ধের পুরনো শত্রু, রাশিয়া বা চীনের তৈরি কোনো গোপন অস্ত্র? শব্দ বা তরঙ্গ দিয়ে কি আসলেই দেয়াল ভেদ করে মানুষকে আঘাত করা বা পঙ্গু করা সম্ভব? আদ্যপান্তর আজকের পর্বে আমরা উন্মোচন করার চেষ্টা করব একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গোয়েন্দা রহস্য, হাভানা সিনড্রোম। ডিসেম্বর 2016, মিরামার ডিস্ট্রিক্ট, হাভানা। কিউবার রাজধানী হাভানার সবচেয়ে অভিজাত এলাকা এটি। পাম গাছে ঘেরা নিরিবিলি রাস্তা, বড় বড় ম্যানশন। এখানেই থাকেন বিদেশি কূটনীতিকরা। সময়টা ছিল ইতিহাসের এক সন্ধিক্ষণ। দীর্ঘ 50 বছরের বৈরিতার পর আমেরিকা এবং কিউবার মধ্যে বরফ গলতে শুরু করেছে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে হাভানায় ফের উড়েছে আমেরিকার পতাকা। নতুন করে চালু হয়েছে আমেরিকান দূতাবাস, চারদিকে শান্তির সুবাতাস। কিন্তু এই শান্তির আড়ালেই ঘাপটি মেরেছিল এক অজানা আতঙ্ক। সেই ডিসেম্বরের এক গভীর রাতে সিআইএ এর এক আন্ডার কভার অফিসার, যাকে তদন্তের নথিতে উল্লেখ করা হয়েছে পেশেন্ট জিরো হিসেবে, তার নিজের বাড়িতে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। তিনি তখনও জানতেন না তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি হতে যাচ্ছেন যার উপর একবিংশ শতাব্দীর সবচেয়ে রহস্যময় অস্ত্রটি প্রয়োগ করা হচ্ছে। রাত তখন আনুমানিক 10টা থেকে 11টার মধ্যে। পেশেন্ট জিরো তার বাসার ড্রয়িং রুমে বসে কিছু কাগজপত্র দেখছিলেন। বাড়ির পরিবেশ একদম শান্ত। হঠাৎ কোনো আগাম সতর্কতা ছাড়াই তিনি তার মাথায় অনুভব করলেন এক তীব্র এবং অসহ্য চাপ। তার মনে হলো কেউ যেন তার মাথার খুলির ভেতর থেকে চাপ দিচ্ছে। একই সাথে কানে এলো এক অদ্ভুত আওয়াজ। শব্দটি সাধারণ ছিল না। ভুক্তভোগীর বর্ণনা মতে শব্দটি ছিল ধাতুর উপর কোনো কিছু দিয়ে ঘষা দেওয়ার মতো তীক্ষ্ণ এবং উচ্চ কম্পাঙ্কের ঝিঝি পোকার ডাকের মতো। কিন্তু সবচেয়ে লোমহর্ষক ব্যাপারটি ছিল আওয়াজটির আচরণ। তিনি যখন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সোফা থেকে উঠে এক পা সামনে এগুলেন, হঠাৎ শব্দটা থেমে গেল, চাপটাও কমে গেল। অবাক হয়ে তিনি আবার এক পা পিছিয়ে আগের জায়গায় এলেন। সাথে সাথেই বুম, আবার সে তীব্র শব্দ এবং মাথার ভেতর অসহ্য যন্ত্রণা। তিনি বুঝতে পারলেন এই শব্দ বা শক্তি পুরো ঘরে ছড়িয়ে নেই। এটি একটি বিম বা লেজার রশ্মির মতো সরল রেখায় ফোকাস করা। এটি যেন একটি অদৃশ্য বলয়, যার ভেতরে ঢুকলেই নরক যন্ত্রণা, আর বের হলেই শান্তি। তিনি দৌড়ে বাথরুমে গেলেন, কানে বালিশ চাপা দিলেন, কিন্তু কিছুতেই সেই শব্দ আটকানো গেল না। কারণ সেই শব্দ কান দিয়ে আসছিল না, তা তৈরি হচ্ছিল সরাসরি তার মস্তিষ্কের অডিটরি কর্টেক্সে। পেশেন্ট জিরো ভাবলেন তিনি হয়তো অসুস্থ বা পাগল হয়ে যাচ্ছেন। তিনি বিষয়টি কাউকে না বলে গোপন রাখলেন। গোয়েন্দা জগতে দুর্বলতা প্রকাশ করা নিষেধ। কিন্তু 2017 এর জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে ঘটনাটি মহামারীর মতো ছড়িয়ে পড়ল। Havana syndrome. Havana syndrome. Havana syndrome. Havana syndrome. Of Havana syndrome. হাভানার গোল্ডেন মাইন নামে পরিচিত কূটনীতিক পাড়ায় একের পর এক আমেরিকান অফিসার একই উপসর্গের শিকার হতে লাগলেন। এক তরুণী কূটনীতিক রাতে বিছানায় শুয়েছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার বিছানার দিকে একটি নীল রঙের লেজার বিমের মতো শক্তি ধেয়ে আসছে। যদিও তিনি চোখে কিছু দেখেননি, কেবল অনুভব করেছেন। পরদিন সকালে তিনি আর বিছানা থেকে উঠতে পারলেন না। তার শরীরের ভারসাম্য বা ব্যালেন্স সিস্টেম
পুরোপুরি ভেঙে পড়েছিল। এদিকে এক দম্পতি তাদের হোটেলের রুমে ছিলেন। স্বামী অনুভব করলেন তীব্র শব্দ, কিন্তু পাশে শুয়ে থাকা স্ত্রী কিছুই শুনতে পেলেন না। অর্থাৎ অস্ত্রটি এতটাই নিখুঁতভাবে টার্গেট করা হয়েছিল যে তা কেবল নির্দিষ্ট ব্যক্তিকে আঘাত করছিল। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই আক্রমণের কোনো প্যাটার্ন ছিল না। কেউ আক্রান্ত হয়েছে নিজের শোবার ঘরে, কেউ হোটেলের লবিতে, আবার কেউ নিজের বাড়ির বাগানে। অদৃশ্য শিকারী যেন ওত পেতেছিল সব জায়গাতেই। 2017 সালের বসন্তকাল। আক্রান্ত কূটনীতিকদের গোপনে বিমানে করে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে নিয়ে আসা হলো। তাদের চিকিৎসা এবং পরীক্ষার দায়িত্ব দেওয়া হলো মিয়ামি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত কান ও মাথার বিশেষজ্ঞ ডাক্তার মাইকেল হফারকে। ডাক্তার হফার প্রথমে ভেবেছিলেন এরা হয়তো কোনো বিষাক্ত খাবার বা ভাইরাসের শিকার হয়েছেন, কিন্তু যখন তিনি তাদের এমআরআই বা ব্রেইন স্ক্যান রিপোর্ট হাতে পেলেন, তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। রিপোর্টে দেখা গেল তাদের মস্তিষ্কের সেরিবেলাম, যা শরীরের ভারসাম্য রক্ষা করে, এবং হোয়াইট ম্যাটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার হফার বললেন এই ধরনের ইনজুরি সাধারণত দেখা যায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর অথবা যুদ্ধক্ষেত্রে কোনো বোমার শকওয়েভ লাগলে, কিন্তু এই রোগীরা বলছেন তাদের মাথায় কোনো আঘাতই লাগেনি। চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনাকে নাম দেওয়া হলো দ্য ইমাকুলেট কনকাশন বা স্পর্শহীন আঘাত। শরীর অক্ষত, চামড়ায় কোনো দাগ নেই, হাড় ভাঙেনি, অথচ মস্তিষ্কের টিস্যু ছিঁড়ে গেছে। ওয়াশিংটনে সিআইএর সদর দপ্তর ল্যাংডিতে তখন সতর্ক ঘণ্টা বেজে উঠেছে। শুরুতে গোয়েন্দারা ভেবেছিলেন কিউবার গোয়েন্দা সংস্থা হয়তো তাদের উপর নজরদারি বা আড়ি পাতার জন্য কোনো শক্তিশালী যন্ত্র ব্যবহার করছে। স্নায়ুযুদ্ধের সময় এমন অনেক যন্ত্র ব্যবহার করা হতো যা নষ্ট হলে উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি করত। তারা এই যন্ত্রের কোড নেম দিয়েছিল দ্য থিং। কিন্তু তদন্ত যত এগোতে লাগলো, সিআইএ বুঝতে পারল এটি কোনো আড়ি পাতার যন্ত্র নয়, এটি একটি অফেন্সিভ ওয়েপন বা আক্রমণাত্মক অস্ত্র। কারণ প্রথমত আড়ি পাতার যন্ত্র শব্দ করে না, কারণ তার লক্ষ্য থাকে গোপনে কথা শোনা। দ্বিতীয়ত এই যন্ত্রটি মানুষকে শারীরিকভাবে পঙ্গু করে দিচ্ছে। সিআইএর অভিজ্ঞ এজেন্টরা যারা ইরাক বা আফগানিস্তানে যুদ্ধ করেছেন তারাও ভয় পেয়ে গেলেন। তারা বললেন আমরা গুলির সামনে দাঁড়াতে পারি, কিন্তু এমন শত্রুর সাথে কিভাবে লড়ব যাকে দেখাই যায় না। আমেরিকার সন্দেহ প্রথমে কিউবার উপর পড়লেও দ্রুত তা সরে গেল অন্যদিকে, কারণ কিউবা তখন আমেরিকার সাথে সম্পর্ক ভালো করতে মরিয়া। ওবামা প্রশাসনের সাথে নতুন করে বাণিজ্য পর্যটন শুরু হয়েছে। এই মুহূর্তে আমেরিকান কূটনীতিকদের উপর হামলা করে কিউবা নিজের পায়ে কুড়াল মারবে না। তাহলে কারা? সিআইএর বিশ্লেষকদের টেবিলে তখন এক পুরনো ফাইলের ধুলো ছাড়া হলো। সেই ফাইলে লেখা ছিল মস্কো সিগন্যাল। সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া, যাদের কাছে মাইক্রোওয়েভ এবং শব্দ তরঙ্গ নিয়ে গবেষণার দীর্ঘ ইতিহাস রয়েছে। তারা কি চেয়েছিল আমেরিকা কিউবার এই নতুন বন্ধুত্ব ভেঙে দিতে, নাকি তারা পরীক্ষা করছিল তাদের নতুন কোনো সুপার ওয়েপন? পেশেন্ট জিরোর সেই মাথা ব্যথার রেশ যে একদিন হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাবে তা কখনো কেউ কল্পনা করেনি। কিন্তু প্রশ্ন হলো আসলে কি ছিল সেই শব্দ? ঝিঝি পোকা নাকি উচ্চ প্রযুক্তির মাইক্রোওয়েভ অস্ত্র? ফেব্রুয়ারি 2017, মার্কিন দূতাবাস হাভানা। আতঙ্ক তখন আর চার দেয়ালের মাঝে আটকে নেই। পুরো এম্বাসিতে ছড়িয়ে পড়েছে এক অদৃশ্য ঘাতকের ভয়। কূটনীতিকরা রাতে ঘুমানোর আগে কানে ইয়ার প্লাগ পড়ছেন, কেউ বা ভয়ে ফ্লোরে ঘুমাচ্ছেন। সবার মনে একটাই প্রশ্ন, শত্রুরা কি ব্যবহার করছে? যেহেতু ভুক্তভোগীরা একটি বিকট আওয়াজ বা নয়েজ শুনছিলেন, তাই তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ গিয়ে পড়ল সনিক ওয়েপন বা শব্দাস্ত্রের ওপর। সামরিক বিশ্লেষকরা বললেন গুলি বা বোমা পুরনো হয়েছে, আধুনিক যুদ্ধ হবে শব্দ দিয়ে। কিন্তু শব্দ দিয়ে কি আসলেই মানুষ মারা বা পঙ্গু করা সম্ভব, নাকি এটি কেবল সায়েন্স ফিকশন মুভির কল্পনা? বিজ্ঞান বলে শব্দ কেবল শোনার বিষয় নয়, এটি একটি শক্তি বা ফোর্স। নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির শব্দ মানুষের শরীরের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। যেমন প্রথমত ইনফ্রাসাউন্ড। এটি 20 হার্টজের নিচের শব্দ, যা মানুষের কান শুনতে পায় না। একে বলা হয় ভৌতিক শব্দ বা গোস্ট ফ্রিকোয়েন্সি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বিজ্ঞানীরা এবং পরে স্নায়ুযুদ্ধের সময় রাশিয়া ও আমেরিকা এটি নিয়ে গবেষণা করেছিল। ইনফ্রাসাউন্ড মানুষের পেটের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ কাঁপিয়ে দিতে পারে। এটি তৈরি করতে পারে তীব্র বমিভাব, অকারণে ভয় পাওয়া বা প্যারানয়া এবং প্যানিক অ্যাটাক। তবে হাভানার ঘটনায় ইনফ্রাসাউন্ড ব্যবহার হওয়ার সম্ভাবনা কম, কারণ
ভুক্তভোগীরা শব্দ শুনতে পাচ্ছিলেন। দ্বিতীয়ত আল্ট্রাসাউন্ড, এটি 20 কিলো হার্টজের উপরের শব্দ। এটিও শোনা যায় না, কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী। এর সবচেয়ে বড় উদাহরণ হল LRAT বা লং রেঞ্জ অ্যাকুস্টিক ডিভাইস। আমেরিকা বর্তমানে এটি ব্যবহার করে জলদস্যু বা দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে। ডিভাইসটি একটি নির্দিষ্ট দিকে ফোকাস করে শব্দ ছড়িয়ে দিতে পারে, যা মানুষের কানের পর্দা ফাটিয়ে দিতে পারে এবং তীব্র মাথা ব্যথার সৃষ্টি করতে পারে। হাভানার ঘটনাটি আল্ট্রাসাউন্ড অস্ত্রের সাথে অনেকটা মিলে যাচ্ছিল, কারণ ভুক্তভোগীরা বলছিলেন শব্দটি ছিল ফোকাসড বা নির্দিষ্ট দিকে প্রবাহিত, ঠিক যেন একটা টর্চ লাইটের আলো। এরই মধ্যে একজন কূটনীতিক রেকর্ড করলেন সেই আওয়াজ। সেই রাতে যখন তার মাথায় সেই তীব্র যন্ত্রণা শুরু হলো, তিনি তার স্মার্টফোনটি বের করলেন। তিনি ভয়েস রেকর্ডার অন করলেন এবং সেই ভৌতিক শব্দটিকে রেকর্ড করতে সক্ষম হলেন। রেকর্ডিংটি সাথে সাথে পাঠানো হলো ওয়াশিংটনে। FBI ল্যাবে বিজ্ঞানীরা হেডফোন লাগিয়ে শব্দটি শুনলেন। এটি ছিল এক হাড়হিম করা শব্দ, উচ্চ কম্পাঙ্কের, একঘেয়ে এবং কর্কশ, অনেকটা নখ দিয়ে ব্ল্যাকবোর্ডে আঁচড়ানোর শব্দের মতো, কিন্তু আরও তীক্ষ্ণ। FBI ভাবল তারা অপরাধীকে ধরে ফেলেছে। এই শব্দের উৎস বের করলেই জানা যাবে কারা এই হামলা চালাচ্ছে। তারা রেকর্ডিংটি পাঠালো নৌবাহিনীর বিখ্যাত গবেষণা কেন্দ্র এবং জেসন গ্রুপের বিজ্ঞানীদের কাছে। মাসখানেক পর এলো বিজ্ঞানীদের রিপোর্ট। FBI রিপোর্টে বলা হলো, আপনারা যে শব্দটিকে ভয়ঙ্কর রাশিয়ান অস্ত্র বা সনিক উইপন ভাবছেন, সেটি আসলে কোনো যন্ত্রের শব্দ নয়। এটি একটি পোকার ডাক। স্পেসিফিক্যালি এটি হলো ইন্ডিজ শর্ট টেইল ক্রিকেট। ক্যারিবিয়ান অঞ্চলে এই বিশেষ প্রজাতির ঝিঝি পোকা প্রচুর দেখা যায়। এদের ডাক অত্যন্ত উচ্চ স্বরে এবং তীক্ষ্ণ হয়। বিজ্ঞানীরা ওই পোকার ডাকের স্পেকট্রাল অ্যানালিসিস বা সাউন্ড ওয়েভ গ্রাফের সাথে কূটনীতিকদের রেকর্ডিং মিলিয়ে দেখলেন দুটি হুবহু এক। মিডিয়া শিরোনাম হল হাভানা সিন্ড্রোম সমাধান, অপরাধী কোনো স্পাই নয়, অপরাধী ঝিঝি পোকা। কিউবার সরকার হাসল। তারা বলল, আমেরিকানরা পোকার ডাক শুনে ভয় পেয়ে হিস্ট্রিটিয়ে ভুগছে। কিন্তু এই পোকা তত্ত্ব বা ক্রিকেট থিওরি ভুক্তভোগীদের আশ্বস্ত করতে পারল না। তারা ক্ষোভে ফেটে পড়লেন। একজন ভুক্তভোগী বললেন, পোকার ডাকে মানুষের ব্রেইন টিস্যু ছিঁড়ে যায় না, পোকার ডাকে মানুষ হুইল চেয়ারে চলে যায় না। স্বাধীন গবেষক এবং নিউরোলজিস্টরা FBI এই তত্ত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তারা উপস্থাপন করলেন 3টি অকাট্য যুক্তি। প্রথমত, ঝিঝি পোকার ডাক সর্বোচ্চ 90 থেকে 100 ডেসিবেল হতে পারে। এটি বিরক্তির উদ্রেক করতে পারে, কিন্তু এটি মানুষের কানের ভেতরের ভেস্টিবুলার সিস্টেম, যা শরীরের ব্যালেন্স ঠিক রাখে, তা নষ্ট করতে পারে না। ভুক্তভোগীদের ব্রেইন স্ক্যান রিপোর্ট বলছে তাদের মাথায় কনকাশন বা বড় ধরনের আঘাত লেগেছে, যা পোকার শব্দে অসম্ভব। দ্বিতীয়ত, ভুক্তভোগীরা বলেছেন তারা যখন ঘরের এক কোণ থেকে অন্য কোণে যাচ্ছিলেন, তখন শব্দ থেমে যাচ্ছিল। পোকার ডাক পুরো ঘরে ছড়িয়ে পড়ে, এটি লেজার বিমের মতো ফোকাসড হতে পারে না। এবং তৃতীয়ত, ইন্টারমোডুলেশন, এটি সবচেয়ে শক্তিশালী বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইউনিভার্সিটি অব মিশিগানের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক কেভিন ফু একটি ভিন্ন তত্ত্ব দিলেন। তিনি বললেন, FBI হয়তো রেকর্ডিংটি ঠিকই বিশ্লেষণ করেছে, কিন্তু তারা কারণটি ভুল বুঝেছে। তিনি ব্যাখ্যা করলেন, যদি দুটি আল্ট্রাসাউন্ড বিম বা সিগন্যাল একে অপরের উপর ক্রস করে, তবে তাদের সংঘর্ষের ফলে একটি নতুন অডিবল সাউন্ড বা শ্রবণযোগ্য শব্দ তৈরি হয়। একে বলে ইন্টারমোডুলেশন ডিস্টরশন। অর্থাৎ কূটনীতিকরা যে ঝিঝি পোকার মতো শব্দটি শুনেছিলেন, সেটি হয়তো আসল অস্ত্র নয়, সেটি ছিল দুটি শক্তিশালী আল্ট্রাসাউন্ড বা মাইক্রোওয়েভের সংঘর্ষের ফলে তৈরি হওয়া বাই প্রোডাক্ট বা উপজাত শব্দ। আসল ঘাতক ছিল সেই আল্ট্রাসাউন্ড বা মাইক্রোওয়েভ, যা কানে শোনা যায়নি, কিন্তু মস্তিষ্ক ঝলসে দিয়েছে। আর মানুষ ভুল করে ওই বাই প্রোডাক্ট শব্দটিকে রেকর্ড করে ভেবেছে ওটাই অস্ত্র। FBI ক্রিকেট থিওরি তদন্তকে কয়েক বছর পিছিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল কেস সলভড। কিন্তু যখন 2018 সালে চীনে এবং 2020 সালে ওয়াশিংটনে আবার একই ধরনের ঘটনা ঘটতে শুরু করলো এবং সেখানে আদৌ কোনো ঝিঝি পোকা ছিল না, তখন তারা বুঝতে পারল তারা কত বড় ভুল করেছে। পোকার ডাক ছিল একটি রেড হেরিং বা বিভ্রান্তি। আসল অস্ত্রটি হয়তো ছিল আরও অনেক বেশি জটিল, আরও অনেক বেশি হাইটেক। শব্দ যদি অস্ত্র না হয়, তবে বাকি থাকে কেবল একটি জিনিস, যা দেয়াল ভেদ করতে পারে এবং মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে। স্নায়ুযুদ্ধের সেই পুরনো মাইক্রোওয়েভ গান এবং ফ্রে ইফেক্ট।
এফবিআই যখন হাভানার ঘটনাকে ঝিঝি পোকার ডাক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন একদল নিউরোলজিস্ট এবং পদার্থবিজ্ঞানী ইতিহাসের ধুলো ছেড়ে বের করে আনলেন ৬০ বছরের পুরনো এক গবেষণা। গল্পের নায়ক একজন তরুণ আমেরিকান বিজ্ঞানী, অ্যালান ফ্রে। ১৯৬১ সালে ফ্রে এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। তিনি দেখলেন রাডার টেকনিশিয়ানরা প্রায়ই অভিযোগ করেন যে তারা রাডার ডিশের সামনে দাঁড়ালে কানের ভেতর ক্লিক বা বাজ শব্দ শুনতে পান, অথচ রাডার থেকে কোনো শব্দ বের হয় না। বের হয় কেবল তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ফ্রে গবেষণাগারে ফিরে গেলেন। তিনি নিজের উপর এবং পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের উপর পরীক্ষা চালালেন। তিনি অবাক হয়ে দেখলেন, যদি মানুষের মস্তিষ্কের দিকে নির্দিষ্ট মডুলেশনের মাইক্রোওয়েভ বা বেতার তরঙ্গ ছড়া হয়, তবে মানুষটি শব্দ শুনতে পায়। বাইরে পিনপতন নীরবতা, কিন্তু মানুষের মগজের ভেতর মনে হয় কেউ কথা বলছে বা ঘণ্টা বাজছে। বিজ্ঞানের ভাষায় একে নাম দেওয়া হল ফ্রে ইফেক্ট বা মাইক্রোওয়েভ অডিটরি ইফেক্ট। এটি কোনো জাদুকরী বিষয় নয়। এর ব্যাখ্যা অত্যন্ত সরল এবং ভয়ঙ্কর। যখন উচ্চ শক্তির মাইক্রোওয়েভ পালস মানুষের খুলি ভেদ করে মস্তিষ্কের নরম টিস্যুতে আঘাত করে, তখন তা টিস্যুগুলোকে এক মুহূর্তের জন্য সামান্য গরম করে ফেলে, 1 ডিগ্রির 1000 ভাগের 1 ভাগ মাত্র। তবে এই গরমে টিস্যুগুলো দ্রুত এক্সপান্ড করে বা প্রসারিত হয়। এই দ্রুত প্রসারণের ফলে মস্তিষ্কের ভেতর একটি শকওয়েভ বা ধাক্কা তৈরি হয়, যা কানের ককলিয়াতে আঘাত করে। ফলে মস্তিষ্ক মনে করে সে কোনো শব্দ শুনছে। সহজ কথা, এটি কান দিয়ে শোনা নয়, এটি মগজ দিয়ে অনুভব করা। হাভানা সিন্ড্রোমের তদন্তকারীদের কাছে এই তত্ত্বটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হল, কারণ ইতিহাস সাক্ষী এই প্রযুক্তি নতুন নয়। এর ব্যবহার শুরু হয়েছিল স্নায়ুযুদ্ধের সময়। ১৯৫৩ থেকে ১৯৭৬ সাল, দীর্ঘ ২৩ বছর ধরে মস্কোতে অবস্থিত আমেরিকান দূতাবাসে এক নীরব যুদ্ধ চলেছিল। সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া প্রতিদিন আমেরিকান দূতাবাসের দিকে খুব নিম্নমাত্রার মাইক্রোওয়েভ সিগন্যাল ছুড়ে মারত। সিআইএ এই ঘটনার কোড নেম দিয়েছিল মস্কো সিগন্যাল। আমেরিকা প্রথমে ভেবেছিল রাশিয়া হয়তো ইলেকট্রনিক যন্ত্রপাতি জ্যাম করার চেষ্টা করছে, কিন্তু পরে তারা আবিষ্কার করে এর উদ্দেশ্য আরও জঘন্য। রাশিয়া আসলে পরীক্ষা করছিল দীর্ঘদিন মাইক্রোওয়েভ রেডিয়েশনের মধ্যে থাকলে মানুষের শরীরে কি প্রভাব পড়ে। সেই সময় দূতাবাসের অনেক কর্মী ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং অনেকের রক্তে শ্বেতকণিকার অস্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছিল। আমেরিকা বিষয়টি জানত, কিন্তু রাজনৈতিক কারণে বা নিজেদের দুর্বলতা ঢাকতে তা কর্মীদের কাছে গোপন রেখেছিল। বিশেষজ্ঞদের মতে ভ্লাদিমির পুতিনের রাশিয়া সেই পুরনো প্রযুক্তিরই এক আধুনিক এবং ভয়ঙ্কর সংস্করণ তৈরি করেছে। মস্কো সিগন্যাল ছিল টর্চ লাইটের মতো ছড়িয়ে পড়া আলো, আর হাভানা সিন্ড্রোমের অস্ত্রটি হল লেজার বিমের মতো ফোকাস করা। এখন প্রশ্ন হল, মাইক্রোওয়েভ দিয়ে কি মানুষকে পঙ্গু করা সম্ভব? সাধারণ মাইক্রোওয়েভ ওভেনে আমরা খাবার গরম করি, সেটি কাজ করে কন্টিনিউয়াস ওয়েভ বা অবিরাম তরঙ্গের মাধ্যমে। এতে খাবার গরম হয়, রান্না হয়। কিন্তু অস্ত্র হিসেবে যেটি ব্যবহার করা হয় সেটি হল পালসড রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি। এখানে তরঙ্গ অবিরাম আসে না, আসে খুব ছোট ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী ধাক্কা বা পালস হিসেবে। ইউনিভার্সিটি অব ইলিনয়ের অধ্যাপক জেমস লিন, যিনি নিজেও একসময় ফ্রে ইফেক্ট নিয়ে গবেষণা করেছেন, তিনি ব্যাখ্যা করেন এই পালসগুলো মস্তিষ্কের টিস্যুর ভেতরে ক্যাভিটেশন বা ছোট ছোট বুদবুদ তৈরি করতে পারে। যখনই পালস আঘাত করে টিস্যু কাঁপে। বারবার আঘাতের ফলে নিউরনগুলো ছিঁড়ে যায় এবং মস্তিষ্কের কোষ মারা যায়। ভুক্তভোগীরা যে প্রেশার বা চাপের কথা বলছিলেন তা আসলে এই মাইক্রোওয়েভ পালসের ধাক্কা, আর তারা যে তাপ অনুভব করছিলেন তা হল রেডিও তরঙ্গের শক্তি। ২০১৮ সালের বসন্তকাল, হাভানা সিন্ড্রোম যে কেবল কিউবায় সীমাবদ্ধ নয়, তার প্রমাণ মিলল 1000 মাইল দূরে চীনে। চীনের গুয়াংজু শহরে অবস্থিত আমেরিকান কনসুলেটের এক নিরাপত্তা প্রকৌশলী মার্ক লেঞ্জি এবং তার পরিবার অদ্ভুত শব্দ শুনতে শুরু করলেন। মার্ক লেঞ্জি কোনো সাধারণ কূটনীতিক ছিলেন না, তিনি ছিলেন একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং অফিসার। তিনি হাইটেক যন্ত্রপাতি সম্পর্কে জানতেন। তিনি শব্দটিকে বর্ণনা করলেন এভাবে, মনে হচ্ছিল কেউ উপরের তলা থেকে মার্বেল বল মেঝেতে ফেলছে। তারপর এক অদ্ভুত ঘূর্ণনের আওয়াজ। কিছুদিনের মধ্যেই লেঞ্জির স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করল। তিনি ছোটখাটো জিনিস ভুলে যাচ্ছিলেন, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল। তার ব্রেইন স্ক্যান হাভানার ভুক্তভোগীদের সাথে হুবহু মিলে গেল। লেঞ্জি সিআইকে বললেন, এটা কোনো ঝিঝি পোকা নয়, আমি জানি এটা কি। এটা পালসড রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েপন, এবং আমার কাছে প্রমাণ আছে যে রাশিয়া এই প্রযুক্তি নিয়ে কাজ করছে।
তদন্তকারীরা বুঝতে পারলেন এই অস্ত্রটি কোনো বিশাল ডিশ এন্টেনা নয়, যা দূতাবাসের ছাদে বসানো থাকে। এটি হতে পারে একটি ছোট যন্ত্র যা একটি সুটকেসের ভেতর বা ভ্যানের পেছনে রাখা যায়। শত্রুরা হয়তো দূতাবাসের পাশের কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়, অথবা রাস্তায় গাড়ি পার্ক করে টার্গেটের বেডরুমের দিকে অ্যান্টেনা তাক করে দেয়। দেয়াল, জানালা বা পর্দা কিছুই মাইক্রোওয়েভকে আটকাতে পারে না। 5-10 মিনিটের জন্য সুইচ অন করা হয়, তারপর তারা চলে যায়। পেছনে রেখে যায় একজন পঙ্গু মানুষকে। কোনো প্রমাণ থাকে না, কোনো বারুদের গন্ধ থাকে না, কেবল একটি ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক। সিআইএ এবং পেন্টাগন যখন এই পালসড এনার্জি বা মাইক্রোওয়েভ তত্ত্বের দিকে ঝুঁকছিল, ঠিক তখনই ঘটনাটি এমন এক জায়গায় ঘটল যা কাঁপিয়ে দিল আমেরিকার জাতীয় নিরাপত্তার ভিড়। এবার আর বিদেশের মাটিতে নয়, এবার খোদ ওয়াশিংটনে, হোয়াইট হাউসের লনে। নভেম্বর 2020, ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউসের ঠিক দক্ষিণে অবস্থিত দ্য এলিপস, বিস্তীর্ণ সবুজ ঘাসের লন। জায়গাটি আমেরিকান ক্ষমতার কেন্দ্রবিন্দু। সিক্রেট সার্ভিস, স্নাইপার এবং বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তা বলয় দিয়ে ঘেরা এই স্থান। এখানে মাছি গলারও উপায় নেই। কিন্তু সেই নভেম্বরের এক বিকেলে এই নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেঙে এমন এক শত্রু প্রবেশ করল যাকে কোনো মেটাল ডিটেক্টর বা রাডার ধরতে পারল না। জাতীয় নিরাপত্তা পরিষদ বা এনএসসির একজন উচ্চপদস্থ কর্মকর্তা এলিপসের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। হাভানা সেই কূটনীতিকদের মতো তিনি অনুভব করলেন তার শরীর অবশ হয়ে আসছে। মাথার ভেতর শুরু হয়েছে এক অসহ্য চাপ এবং কানে সেই পরিচিত তীক্ষ্ণ শব্দ। তিনি মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলেন। ঘটনাটি পেন্টাগন এবং হোয়াইট হাউসে তোলপাড় ফেলে দিল, কারণ এটি আর কোনো বিদেশি দূতাবাসে ঘটেনি। এটি ঘটেছে খোদ আমেরিকার মাটিতে, প্রেসিডেন্টের শোবার ঘরের কয়েকশো গজের মধ্যে। গোয়েন্দারা বুঝতে পারলেন দ্য গেটস হ্যাভ বিন ব্রিজড। শত্রুরা এখন ওয়াশিংটনের ভেতরে। ওয়াশিংটনের ঘটনা রেশ কাটতে না কাটতেই 2021 সালে হামলার কেন্দ্রবিন্দু সরে গেল ইউরোপের দিকে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। ভিয়েনাকে বলা হয় সিটি অফ স্পাইস বা গুপ্তচরদের শহর। স্নায়ুযুদ্ধের সময় থেকে এখানে আমেরিকা, রাশিয়া এবং চীনের গোয়েন্দাদের এক বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। হঠাৎ করে ভিয়েনায় অবস্থিত আমেরিকান দূতাবাসের ডজন ডজন কর্মী, গোয়েন্দা এবং তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হতে শুরু করলেন। উপসর্গ সেই একই, হাভানা সিনড্রোম। শিশুরা পর্যন্ত রেহাই পেল না। একজন আমেরিকান অফিসারের শিশু সন্তান রাতে ব্যথায় চিৎকার করে ঘুম থেকে জেগে উঠত। ভিয়েনার ঘটনা প্রমাণ করল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি গ্লোবাল ক্যাম্পেইন। কিন্তু কারা করছে এসব এবং কেন? পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তা বোঝা যায় 2021 সালের আগস্টে। আমেরিকার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিঙ্গাপুর থেকে ভিয়েতনামের হ্যানয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে সিক্রেট সার্ভিস যাত্রা বাতিল করে দিল, কারণ হ্যানয়ের আমেরিকান দূতাবাস থেকে টপ সিক্রেট বার্তা এলো সেখানেও অ্যানোমালাস হেলথ ইনসিডেন্ট বা হাভানা সিনড্রোমের ঘটনা ঘটছে। খোদ ভাইস প্রেসিডেন্টকে টার্গেট করা হতে পারে। এই ভয়ে আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির সফর 3 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। যখন পুরো বিশ্ব রাশিয়ান মাইক্রোওয়েভ গান নিয়ে আতঙ্কে, তখন একদল নিউরোলজিস্ট, সাইকোলজিস্ট এবং সমাজবিজ্ঞানী সম্পূর্ণ ভিন্ন এক তত্ত্ব নিয়ে হাজির হলেন। তারা বললেন কোনো অস্ত্র নেই, কোনো হামলা নেই, পুরোটাই মানুষের মনের ভুল। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মাস সাইকোজেনিক ইলনেস বা গণহিস্টেরিয়া। বিখ্যাত মেডিকেল সমাজবিজ্ঞানী রবার্ট বার্থেলমেও তুলে ধরলেন বেশ কয়েকটি শক্তিশালী যুক্তি। প্রথমত, নোসিবো ইফেক্ট। প্লাসিবো ইফেক্টের কথা হয়তো জানেন। ওষুধ ভেবে চিনির দানা খেলে অসুখ ভালো হয়ে যায়। নোসিবো হলো তার উল্টো। মানুষ যদি বিশ্বাস করে যে সে অসুস্থ হবে, তবে তার শরীর সত্যি সত্যি অসুস্থতার লক্ষণ তৈরি করে। বার্থেলমেও বললেন কূটনীতিকরা সবসময় চরম মানসিক চাপে থাকেন। তারা যখন শুনলেন হাভানায় এক অদ্ভুত শব্দে মানুষ অসুস্থ হচ্ছে, তারা আতঙ্কে ভুগতে শুরু করলেন। তাদের প্রতিটি মাথা ব্যথা বা বমি ভাবকে তারা হামলা বলে মনে করতে লাগলেন। তৃতীয়ত, এফবিআই যখন বলল ওটা ঝিঝি পোকা ছিল, তখন অনেকেই হয়তো সেই পোকার ডাক শুনেই প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। ভয় থেকেই তাদের মস্তিষ্কের ফাংশনাল ডিসঅর্ডার হয়েছে। তৃতীয়ত, প্রমাণের অভাব। 5 বছর পেরিয়ে গেলেও আমেরিকা সরকার একটিও মাইক্রোওয়েভ গান উদ্ধার করতে পারেনি। কোনো স্পাই ধরা পড়েনি, কোনো সিসিটিভি ফুটেজ নেই। অন্যদিকে মাস হিস্টেরিয়া তত্ত্বটি ভুক্তভোগীদের জন্য ছিল কাটা ঘায়ে নুনের ছিটার মতো। তারা বললেন আমরা সিআইএ এজেন্ট, আমরা নেভি সিল, আমরা যুদ্ধের ময়দানে গুলি খেয়েছি, বোমা দেখেছি, আমরা সামান্য পোকার ডাক বা মানসিক চাপে জ্ঞান হারাই না।
ডক্টর মাইকেল হফার এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও হিস্টেরিয়া তত্ত্ব উড়িয়ে দিলেন। তাদের যুক্তি, হিস্টেরিয়া বা মানসিক চাপে মানুষের ভেস্টিবুলার সিস্টেম, কানের ভেতরের ভারসাম্য রক্ষা ব্যবস্থা পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে না। মানসিক চাপে ব্রেইন টিস্যু ছিঁড়ে যায় না। ভুক্তভোগীদের ব্রেইন স্ক্যান রিপোর্ট মিথ্যা বলছে না। তাছাড়া ভিয়েনার ঘটনায় শিশুরা আক্রান্ত হয়েছিল। শিশুরা খবরের কাগজ পড়ে না, তারা রাজনীতি বোঝে না। তাদের তো হিস্টেরিয়া হওয়ার কথা নয়। তাহলে তারা কেন রাতে কানে হাত দিয়ে কাঁদছিল? এদিকে সরকার মুখে যাই বলুক, তাদের কাজকর্মে কিন্তু বিষয়টিকে মনের ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিল না। 2021 সালে মার্কিন কংগ্রেস সর্বসম্মতিক্রমে দ্য হাভানা অ্যাক্ট পাশ করে। এই আইনের অধীনে হাভানা সিন্ড্রোমে আক্রান্ত সিআইএ এবং স্টেট ডিপার্টমেন্টের কর্মীদের লক্ষ লক্ষ ডলার ক্ষতিপূরণ এবং আজীবন চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিশ্লেষকরা প্রশ্ন তোলেন, যদি এটি মনের ভুল বা হিস্টেরিয়ায় হয়, তবে আমেরিকার সরকার কেন কোটি কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে? কেউ কি ভূতের ভয়ে অসুস্থ হলে ক্ষতিপূরণ পায়? এর মানে মার্কিন সরকার জানে কিছু একটা ঘটছে। তারা জানে তাদের লোকজনকে আঘাত করা হয়েছে, কিন্তু তারা অপরাধীর নাম বলতে পারছে না অথবা বলতে চাইছে না। 2020 এবং 2021 সাল ছিল হাভানা সিন্ড্রোমের পিক টাইম। ওয়াশিংটন থেকে হ্যানয়, ভিয়েনা থেকে লন্ডন, কোথাও আমেরিকানরা নিরাপদ ছিল না। শত্রু যেই হোক, তারা একটি বার্তা দিতে সফল হয়েছিল। তোমাদের দেয়াল, তোমাদের প্রযুক্তি, তোমাদের পরমাণু বোমা আমাদের এই অদৃশ্য তরঙ্গকে আটকাতে পারবে না। কিন্তু এত কিছুর পরেও সিআইএ কেন শেষমেশ রিপোর্ট দিল যে বিদেশি শক্তির হাত নেই? কেন তারা নিজেদের ভুক্তভোগীদের কথার চেয়ে পরিবেশগত কারণকে বেশি গুরুত্ব দিল? দু 2023 মার্চ, ল্যাংলি, ভার্জিনিয়া। সকাল থেকেই আমেরিকান মিডিয়া পাড়ায় উত্তেজনা। দীর্ঘ 7 বছর ধরে চলা এক বিশাল তদন্তের ফলাফল আজ প্রকাশ করা হবে। সিআইএ এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল তাদের চূড়ান্ত রায় দিতে যাচ্ছে। প্রশ্ন একটাই, হাভানা সিন্ড্রোম কি কোনো বিদেশি শক্তির, রাশিয়া বা চীনের কাজ? গোয়েন্দা সংস্থার 7টি প্রধান এজেন্সি তাদের হাজার হাজার পাতার রিপোর্ট জমা দিল। সিআইএ রিপোর্টে বলা হলো, হাভানা সিন্ড্রোমের পেছনে কোনো বিদেশি প্রতিপক্ষের হাত থাকার সম্ভাবনা খুবই কম। রিপোর্টে আরও বলা হলো, এই হাজার হাজার কেসের বেশিরভাগই পরিবেশগত কারণ, পুরনো শারীরিক সমস্যা অথবা মানসিক চাপের ফল। অর্থাৎ কোনো মাইক্রোওয়েভ গান নেই, কোনো রুশ গোয়েন্দা নেই। সবকিছু কেবল কাকতালীয় এবং মনের ভুল। মুহূর্তের মধ্যে ওয়াশিংটনে শুরু হলো সমালোচনার ঝড়। ভুক্তভোগীরা এর নাম দিলেন দ্য আলটিমেট গ্যাস লাইটিং। তারা বললেন সরকার তাদের সাথে প্রতারণা করছে। কিন্তু কেন আমেরিকা সরকার তাদের নিজেদের লোকদেরই মিথ্যা প্রতিপন্ন করছে? এর গভীরে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? সিআইএ যখন ফাইলটি বন্ধ করার চেষ্টা করছিল, ঠিক তখনই 2024 সালের এপ্রিল মাসে অনুসন্ধানী সাংবাদিকতার জগতে এক পারমাণবিক বোমা ফাটল। বিখ্যাত টিভি শো 60 মিনিটস, জার্মান পত্রিকা ডার স্পিগেল এবং অনুসন্ধানী ওয়েবসাইট দ্য ইনসাইডার যৌথভাবে এক দীর্ঘ তদন্ত রিপোর্ট প্রকাশ করে। তাদের দাবি, সিআইএ রিপোর্টকে সম্পূর্ণ নাকচ করে দেয়। তারা সুনির্দিষ্ট প্রমাণ হাজির করে দেখায় যে হাভানা সিন্ড্রোমের সাথে রাশিয়ার কুখ্যাত গুপ্তচর ইউনিট GRU ইউনিট 29155 এর সরাসরি যোগাযোগ আছে। এই ইউনিটটি হত্যা, নাশকতা এবং অস্থিতিশীলতা তৈরির জন্য কুখ্যাত। তদন্তে উঠে আসে কিছু রোমহর্ষক তথ্য। যেখানে আমেরিকান কূটনীতিকরা আক্রান্ত হয়েছেন, হোক হাভানা, চীন, জর্জিয়া বা ভিয়েনা, ঠিক সেখানেই সেই সময়ে ইউনিট 29155 এর সদস্যদের উপস্থিতির প্রমাণ, যেমন ফ্লাইট রেকর্ড এবং জিপিএস ডেটা পাওয়া গেছে। ভিয়েতনামে আমেরিকান কূটনীতিকদের উপর হামলার ঠিক পরপরই এই ইউনিটের 2 সদস্যকে পদোন্নতি এবং রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়। প্রশ্ন উঠে, কিসের জন্য এই পুরস্কার? তা হল নন লিথাল অ্যাকুস্টিক ওয়েপন বা শব্দাস্ত্র নিয়ে গবেষণার জন্য। এছাড়া রাশিয়ান গোয়েন্দাদের কিছু গোপন নথিতে পোর্টেবল সাউন্ড এমিটার এবং অ্যাকুস্টিক ওয়েপন পরীক্ষার উল্লেখ পাওয়া গেছে। সাংবাদিকরা প্রশ্ন তুললেন, সিআইএ যা দেখতে পেল না, সাংবাদিকরা তা খুঁজে পেল কিভাবে? নাকি সিআইএ সব জেনেও না জানার ভান করছে? অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করেন আমেরিকা সরকার আসলে শাঁখের করাতে আটকে গেছে। সত্য স্বীকার করাটা মিথ্যার চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। যদি মার্কিন প্রশাসন অফিসিয়ালি ঘোষণা করেছে রাশিয়া আমাদের কূটনীতিকদের উপর সামরিক গ্রেডের এনার্জি ওয়েপন ব্যবহার করে হামলা চালিয়েছে এবং তাদের মগজ বিকল করে দিয়েছে, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি হবে অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধ ঘোষণার শামিল। এর অর্থ আমেরিকাকে পাল্টা জবাব দিতে হবে। আর রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পরমাণু যুদ্ধের ঝুঁকি। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব এমনিতেই উত্তপ্ত।
এই মুহূর্তে আমেরিকা নতুন কোনো ফ্রন্ট খুলতে চায় না। তাই হয়তো পেন্টাগন এবং হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে কৌশলগত নীরবতা পালন করার। তারা ভুক্তভোগীদের টাকা দিয়ে মুখ বন্ধ রাখবে, কিন্তু জনসম্মুখে রাশিয়াকে দোষারোপ করবে না। এটি কূটনীতির এক নিষ্ঠুর খেলা, যেখানে বৃহত্তর স্বার্থে কিছু সৈন্যকে বলি দেয়া হয়। সরকারের এই দ্বিচারিতা আরও স্পষ্ট হয় দ্য হাভানা অ্যাক্টের মাধ্যমে। সিআইএ বলছে কিছুই হয়নি, অথচ কংগ্রেস আইন পাশ করে ভুক্তভোগীদের মাথাপিছু $1 থেকে $2 লক্ষ ক্ষতিপূরণ দিচ্ছে। একজন ভুক্তভোগী সিআইএ এজেন্ট ক্ষোভের সাথে বলেছিলেন, তারা আমাকে টাকা দিচ্ছে যাতে আমি চুপ থাকি। তারা বলছে আমার অসুখ কাল্পনিক, কিন্তু সেই কাল্পনিক অসুখের জন্য তারা আমাকে ট্যাক্স পেয়ারদের আসল ডলার দিচ্ছে। এর কোনো মানে হয়? এই ক্ষতিপূরণ কি আসলে তাদের চিকিৎসার জন্য, নাকি এটি একটি হাসমানি যাতে তারা মিডিয়ার সামনে মুখ না খোলে? হাভানা সিন্ড্রোম সত্য হোক বা মিথ্যা, এটি যুদ্ধের সংজ্ঞাকে চিরতরে বদলে দিয়েছে। আমরা প্রবেশ করেছি নিউরো ওয়ারফেয়ারের যুগে। আগে যুদ্ধ হতো জমি দখলের জন্য, এখন যুদ্ধ হবে মানুষের মগজ বা কগনিটিভ ফাংশন দখলের জন্য। বিশাল বিমানবাহী রণতরী বা পারমাণবিক বোমা কোনো কাজের নয় যদি সেই বোমা পরিচালনার দায়িত্বে থাকা মানুষটির মস্তিষ্কই কাজ না করে। একজন জেনারেলকে গুলি করে মারলে তিনি শহীদ হন, কিন্তু তাকে শব্দ দিয়ে পাগল করে দিলে তিনি বোঝায় পরিণত হন। হাভানা সিন্ড্রোম হয়তো একটি টেস্ট রান বা মহড়া ছিল। তারা কোনো প্রমাণ না রেখেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের গোয়েন্দা নেটওয়ার্ককে অচল করে দিতে পেরেছে। 2023 রিপোর্টের মাধ্যমে আমেরিকা সরকার আনুষ্ঠানিকভাবে হাভানা সিন্ড্রোমের ফাইল বন্ধ করে দিয়েছে। তারা একে অ্যানোমালাস হেলথ ইনসিডেন্ট বা অস্বাভাবিক অসুস্থতার ঘটনা বলে ধামাচাপা দিয়েছে। 2025 প্রকাশিত আপডেটেড রিপোর্টেও বিদেশি শক্তির হাত থাকার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু সেই পেশেন্ট জিরো, সেই মার্ক লেঞ্জি কিংবা ভিয়েনার সেই শিশুটি, যারা আজও কানে সেই তীক্ষ্ণ শব্দ শুনে, যাদের জীবন হুইল চেয়ারে বন্দী হয়ে গেছে, তাদের কাছে এই ফাইল কখনো বন্ধ হবে না। হাভানা সিন্ড্রোম ইতিহাসের পাতায় হয়তো অমীমাংসিত রহস্য হিসেবেই লেখা থাকবে, যেমনটা আছে জেএফকে হত্যাকাণ্ড বা রজওয়েলের ঘটনা। কিন্তু সত্যটা হয়তো কোনো এক টপ সিক্রেট ভল্টে ধুলোমাখা ফাইলের নিচে চাপা পড়ে আছে। আর সেই সত্যটি হয়তো এতটাই ভয়ঙ্কর যে বিশ্ব নেতারা মনে করেন আমাদের না জানাই ভালো। শব্দ অদৃশ্য হতে পারে, কিন্তু তার ক্ষত চিহ্নগুলো মুছে ফেলার ক্ষমতা কারণ নেই।